মুখে ভুলে যাওয়ার কথা বললেই কি ভুলে যাওয়া এত সহজ? যাকে মনের গভীরে জায়গা দিয়েছে, তিল তিল করে তার অবস্থান পোক্ত হয়েছে, তাকে কি এত সহজেই মনের গভীরে থেকে সরিয়ে দেওয়া যায়? যায় না। ফালাকের ক্ষেত্রেই সেটাই ঘটেছে। ফালাক আটতলা বিল্ডিংয়ের নিজের ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে আছে। রাতের ঘুটঘুটে অন্ধকার আশেপাশের বিল্ডিংয়ের আলোয় পরাজিত। প্রতিটি বাড়িতে আলো জ্বলছে। আকাশেও এক ফালি চাঁদ দেখা যাচ্ছে। ফালাক হাজার চেষ্টা করেও রুহানিকে ভুলতে পারছে না। ফ্ল্যাটে এসেছে দুঃখ বিলাস করতে। এই দুঃখী চেহারা নিয়ে বাড়িতে যায়নি। তাহলে বাবা মায়ের হাজারো প্রশ্নের জবাব দিতে হবে। শুধু জবাবই না, তাদের টেনশন আর রাতের ঘুম কাড়ার কারণও হবে। অফিসের পাশের এই ফ্ল্যাটে ফালাক প্রায়শই আসে সময় কাটাতে। অফিসে প্রচুর কাজ, ফিরতে গেলে অনেক রাত হবে, তাই বাড়িতে ফিরতে পারবে না বলে জানিয়েছে মাকে। ফালাক নিজের কষ্ট উড়াবে এই বারান্দায় দাঁড়িয়ে। শুনেছে সিগারেট খেলে নাকি কষ্ট ভুলে থাকা যায়। সিগারেটের ধোঁয়ায় কষ্ট উড়ায়। তাই আজ সিগারেট কিনে এনেছে। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করল। এই প্রথম সিগারেট খাবে। খাওয়া নিয়ে কিছুটা সংশয় আছে ওর। অভ্যাস নেই, এছাড়া কখনো কাউকে কাছ থেকে খেতে পর্যন্ত দেখেনি। তাতে কি, ফালাক তো আজ খাবেই। প্যাকেট থেকে একটা সিগারেট নিয়ে মুখে দিল। আগুন জ্বালানোর পর কেমন একটা অনুভূতি হচ্ছে। কিন্তু ফালাক পড়ল বিপদে। ধোঁয়া বের করতে পারছে না। মুখ দিয়ে ধোঁয়া বের হবার বদলে ভেতরে ঢুকে গেছে। ফালাক সিগারেট ছুঁড়ে ফেলে দিয়ে কাশতে শুরু করল। বিশ্রী অনুভূতি হচ্ছে। এখন জঘন্য জিনিস এর আগে দেখেনি। ফালাক দ্রুত রুমের ভেতরে গিয়ে জগ থেকে পানি নিয়ে ঢকঢক করে খেয়ে নিল। তারপর বুকে হাত দিয়ে বিড়বিড় করে বলল, এগুলো মানুষ খায় কিভাবে? ওয়াক, ছি, এত বাজে জিনিস। এটা তো আমার কষ্ট কমানোর বদলে বাড়িয়ে দিল। না জানি কতগুলো ধোঁয়া পেটের ভেতর গিয়ে বসবাস করছে। শান্তিতে বসবাস করছে না হাঙ্গামা করছে কে জানে। ফালাক আরেক গ্লাস পানি খেয়ে সিগারেটের প্যাকেট ঝুড়িতে ফেলে দিল। বিরক্ত আছে। আগে জানলে সিগারেট ছুঁয়েও দেখত না। ফালাক শুভ্র সাদা দেয়ালের সামনে গিয়ে দাঁড়াল। পুরো দেয়াল জুড়ে রুহানির ছবি। ফালাক যত ছবি পেয়েছে ওর সব দেয়ালে একসাথে পাশাপাশি বাঁধিয়ে রেখেছে। রুহানিকে দেখে হঠাৎ করেই বুকে চিনচিনে ব্যথা অনুভব হল। স্বপ্ন ভাঙার ব্যথা। রুহানি নিজের রুম জুড়ে পায়চারি করছে। অস্থির অস্থির করছে। এদিক থেকে সেদিকে হেঁটে বেড়াচ্ছে আর চুলে হাত বুলাচ্ছে। রুহানির মা দরজায় নক করল। রুহানি জোরে শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করে বলল, হ্যাঁ মা, এসো। রুহানির মাকে দেখে খুব খুশি মনে হচ্ছে। খুশি যেন তার চোখ মুখ থেকে ছড়িয়ে পড়ছে। রুহানি জিজ্ঞাসুক দৃষ্টিতে তাকাল। রুহানির মা রুহানির দৃষ্টি অগ্রাহ্য করে বলল, এখনো জেগে আছিস কেন? ঘুমিয়ে পড়। আর হ্যাঁ শোন, আগামীকাল ইনস্টিটিউট থেকে তাড়াতাড়ি আসিস। আহিলের বাবা মা আসবে। রুহানি অবাক হয়ে বলল, ওরা কেন আসবে? রুহানির মা আলতো হেসে বলল, কেন আবার? হয়তো বিয়ের কথা বলতে আসবে। আমি আর তোর বাবা ভেবেছিলাম আমাদের সাথে সাথে তোর কপালও পুড়েছে। এগুলো ভেবে তোর বাবা কত কেঁদেছে। কিন্তু দেখ, সব ঠিক হয়ে গেছে। তোর বাবা তো ভীষণ খুশি। বলছে এখন মরে গেলেও দুঃখ নেই। আমরা আর কদিন তুই আর রুহান ভালো থাকলেই মরেও শান্তি পাব। রুহানির মা ওর মাথায় হাত বুলিয়ে বলল, শুয়ে পড়। রুহানি মাথা নাড়িয়ে ছলছল চোখে বলল, ঘুম। রুহানির ঘুম আসছে না,
কি হয়ে যাচ্ছে? সব কিছু এত দ্রুত এগিয়ে যাচ্ছে যে কিছুই করতে পারছে না। রুহানি বিছানায় উঠে বসে, হে আল্লাহ, কোনো গোলকধাঁধায় ফেসে গেলাম? কি হচ্ছে এসব? কি করব আমি? জীবনের কঠিন সময়ও এতটা সিদ্ধান্তহীনতায় ভুগিনি, তাহলে এখন এমন কেন হচ্ছে? আমার আহিলের সাথে কথা বলতে হবে। এভাবে চলতে দেওয়া যায় না, তাহলে মানসিক যন্ত্রণায় মরে যাব। রুহানি বেডসাইড টেবিল থেকে নিজের ফোনটা হাতে নিল আহিলকে ফোন করার জন্য। রুহানি ইনস্টিটিউট যাওয়ার আগে আহিলের সাথে দেখা করে কথা বলবে, তাই সেদিনের সেই রেস্টুরেন্টে বসে আছে। আজ রুহানি আহিলের আগে এসে বসে আছে, কিন্তু আহিলের খবর নেই। খবর থাকার কথাও না, আজ ও সময়ের আগেই চলে এসেছে। কিছুক্ষণ পরে আহিল ভেতরে এসে রুহানিকে দেখে বসতে বসতে বলল, সরি, আমি হয়তো লেট করে ফেলেছি। না, ঠিক আছে, আপনি সময় মতোই এসেছেন। আমি একটু তাড়াতাড়ি এসেছি। আহিল রুহানির কথা শুনে বলল, আগেই চলে এসেছ? গুরুত্বপূর্ণ কিছু? রুহানি আমতা আমতা করে বলল, আসলে তা নয়, আমাকে ইনস্টিটিউট যেতে হবে তাই তাড়াতাড়ি চলে এসেছি। কথা শেষ করে সময় মতো যেতে হবে তাই। হ্যাঁ, তাহলে বলো, কি বলতে চাও? কোনো সমস্যা? রুহানি ইতস্তত করছে, কিভাবে বলবে বুঝতে পারছে না। কোথায় থেকে শুরু করবে? রুহানি নিজের জোরতা কাটিয়ে বলল, দেখুন, বিয়ে কোনো ছেলেখেলা নয়। এত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে হুট করে আমি সিদ্ধান্ত নিতে পারব না। আমার পরিবার আমাকে জোর করছে, আমার কথা শুনতেই চাইছে না। কারণটা আপনি ভালো করেই জানেন। কিন্তু আমি এভাবে বিয়ে করতে পারব না। আমার সময় প্রয়োজন। আপনি হয়তো পুরনো কথা টানতে পারেন, কিন্তু যেখানে পুরনো আমিটাই নেই সেখানে পুরনো কথা টানা বোকামি। পরিস্থিতি, আমার চিন্তাভাবনা সবকিছু এখন আলাদা, তাই আমি নতুন করে ভাবতে চাই বিয়েটা নিয়ে। আমার রিকোয়েস্ট, আপনি আমার কথাগুলো বুঝবেন। এসব আমার জন্য মোটেও সহজ নয়। প্রতিনিয়ত মানসিক যন্ত্রণা সহ্য করছি, আর পারছি না, তাই বাধ্য হয়ে আপনাকে বললাম। এখন আপনিও যদি আমার পরিবারের মতো না বুঝেন, হয়তো বিয়েটা আমি করে নেব, কিন্তু আমি থাকব না। আহিল রুহানির কথা শুনে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বুঝেছি আমি রুহানি, তবে আমার কেন জানি মনে হচ্ছে বিষয়টা আমি যেমন ভাবছি তেমন নয়। বেশ ঘোলাটে। রুহানি আমতা আমতা করে বলল, তেমন কোনো ব্যাপার নয়। আসলে আমার জীবনে ঝড় না এলে আমি জীবনের আসল মানে বুঝতাম না। বুঝতে পারতাম না জীবন কতটা মিনিংফুল। হয়তো অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছে, কিন্তু মানুষ হতে পেরেছি। এটা আমি অনুভব করতে পেরেছি। এই বদলে যাওয়া নতুন আমি সবকিছুর মাঝেই মানে খুঁজি। নিজের ভালোমন্দ খুঁজি, নিজের পছন্দ অপছন্দ প্রায়োরিটি দেই। তাই আমার সময় প্রয়োজন। হুট করে আমি বিয়ে করতে পারব না। আহিল এই রুহানিকে দেখে অবাকের উপর অবাক হচ্ছে। কেমন অবলীলায় নিজের ভালো লাগা মন্দ লাগা বলে যাচ্ছে। ঠিক আছে, তুমি সময় নেও, আমি বাড়িতে বুঝিয়ে বলল। তবে আমার মনে হচ্ছে তোমার উত্তর হ্যাঁ হবে না। রুহানি চোখ তুলে আহিলের দিকে তাকাল, তারপর বলল, কথা দিতে পারছি না। আমার উত্তর হ্যাঁ না দুটোই হতে পারে। আপনি চাইলে ব্যাপারটা এখানেই শেষ করে দিতে পারেন। অপেক্ষা করব। আমি এত দ্রুত ধৈর্য হারিয়ে ফেলি না। রুহানি আশ্বস্ত হল। আহিল ব্যাপারটা বুঝেছে। রুহানি নিজেকে বুঝার জন্য যথেষ্ট সময় পেয়েছে। রুহানি সন্ধ্যায় বাড়িতে ফিরেই রুহানের ঘরে গেল। রুহান পড়তে বসেছে।
সামনেই এসএসসি পরীক্ষা। রুহানির উপস্থিতি টের পেয়ে রুহান বই রেখে ঘুরে তাকাল। আপু, কিছু বলবে? রুহানি ঠোঁট কামড়ে সময় নিয়ে বলল, ওরা এসেছিল? না আপু, আহিল ভাইয়া কোনো এক কাজে আটকে গেছে, বলেছে অন্য সময় আসবে। রুহানি স্বস্তির নিঃশ্বাস নিল। এর চেয়ে ভালো খবর যেন আর হয় না। রুহানি চেয়ার টেনে রুহানের পাশে বসে বলল, পড়াশোনা ঠিকমতো করছিস তো? মাঝে একটা মাস, তারপর পরীক্ষা। ভালো রেজাল্ট করতে হবে। আমি রনকের সাথে কথা বলেছি, পরীক্ষা পর্যন্ত ও তোকে পড়াতে আসবে। রুহানি স্মিত হেসে রুহানির হাতের উপর হাত রেখে বলল, আপু একদম চিন্তা করো না, আমার প্রিপারেশন খুব ভালো, দিনরাত পড়াশোনা করছি, ইনশাআল্লাহ খুব ভালো রেজাল্ট হবে। দেখে নিও, আমি তোমাদের মুখ উজ্জ্বল করব। রুহানি রুহানের হাতের উপর আরেক হাত রেখে বলল, অবশ্যই, আমার ভাই টপ করবে। আপু আমার কথা বাদ দেও, আগামী মাসে তোমার 3rd ইয়ার ফাইনাল পরীক্ষা। তুমি তো পড়াশোনা ঠিক করে করছই না। করছি, তুই দেখিস না। আর আমি টেনে টুনে পাশ করে গেলেই হলো, কিন্তু তোকে ভালো রেজাল্ট করতে হবে। আপু, আমি একটা কথা বলতে চাই। আমি উচ্চ মাধ্যমিকে অন্যত্র ভর্তি হতে চাই। কেন? তোর স্কুলেই তো উচ্চ মাধ্যমিক পর্যন্ত আছে, তাহলে অন্য জায়গায় কেন ভর্তি হবি? আপু আমি নিজের মতো বাঁচতে চাই, যেমন আমি তেমন করে থাকতে চাই। আমি এমন এক জায়গায় অ্যাডমিশন নিতে চাই যেখানে আমাকে সবসময় ভয় ভয় থাকতে হবে না, যেখানে কারো কটু কথা শুনতে হবে না, যেখানে আমি মাথা উঁচু করে যেতে পারব, সবার সাথে নির্দ্বিধায় কথা বলতে পারব, কোনো ভয় থাকবে না, নতুন করে বাঁচতে পারব। রিকশায় চড়ে কিংবা পায়ে হেঁটে গেলেও কারো হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হবে না। প্লিজ আপু, আমার স্কুল ছাড়াও অনেক ভালো ভালো স্কুল কলেজ আছে, যেখানে কম টাকা খরচ করেও ভালো রেজাল্ট করা যায়, শিক্ষার মান ভালো। আমি অবশ্যই ভালো একটা কলেজে চান্স পেয়ে যাব, আর সেখান থেকে ভালো রেজাল্ট নিয়ে বের হয়ে ভালো ভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারব। রুহানি ওর কথাগুলো ভালো করে ভেবে দেখে বলল, আচ্ছা, আমার ভাই যা বলবে তাই হবে। এখন পড়তে বসো। রুহান হালকা হেসে আবারও বইয়ে মনোযোগ দিল। রুহানি নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। কেমন হালকা হালকা লাগছে, মনে হচ্ছে ভারী কিছু মাথার উপর থেকে নেমে গেছে। রুহানি চোখ বন্ধ করে নিজেকে কল্পনা করছে বউ সাজে, কিন্তু কিছুতেই বর হিসেবে আহিলকে সহ্য করতে পারছে না। রুহানি চোখ খুলল, সিলিংয়ের দিকে চেয়ে আছে। ফালাকের মুখটা ভেসে উঠছে। রুহানির চোখ বেয়ে পানি পড়ছে। বুঝতে পারছে না ওর সাথে কি হচ্ছে, কেন হচ্ছে। রুহানি রেডি হয়ে সকাল সকাল নুশার বাড়িতে হাজির। নুশা ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছিল, আর তখনই রুহানিকে রুমে ঢুকতে দেখে বেশ অবাক হল। রুহানি ওর বিছানার উপরে গিয়ে বসে পড়ল। ওর চোখ মুখ দেখে মনে হচ্ছে রাতে ঘুম হয়নি। মুখটা কেমন ফ্যাকাশে, লাল চোখগুলো ছলছল করছে। নুশা দ্রুত ওর পাশে বসে ওর হাত ধরে বলল, কি হয়েছে রুহানি? তোকে এমন বিধ্বস্ত লাগছে কেন? রুহানি নুশার দিকে চেয়ে কেঁদে ফেলল। নুশা হুট করে ওর কান্না দেখে ঘাবড়ে গেল। কি বলে সান্ত্বনা দেবে, কি করে কান্না থামাবে তার চেষ্টা করে যাচ্ছে। নুশা অনেক চেষ্টা করে ওর কান্না থামাতে সক্ষম হল। রুহানি কান্না থামাতেই নুশা জিজ্ঞেস করল, এখন বল কি হয়েছে? রুহানি চোখের পানি মুছে বলল, আম ইন লাভ। রুহানির কথা শুনে নুশা এতটা অবাক হল যে হতবাক হয়ে আছে।
বিস্ময় কাটিয়ে বলল, আহিল। রুহানি মাথা নাড়িয়ে না করল। নুসা ভেবেছিল আহিল, কিন্তু রুহানি না করল। তাহলে কে সেই ভাগ্যবান? রুহানি ইতস্তত করে বলল, ফালাক। নুসা ওর কথা শুনে কয়েক হাজার বোল্টের শকট খেল। রুহানি নুসাকে সব খুলে বলল। নুসা সব শুনে রিয়েক্ট করতে ভুলে গেল। বাহ, ডুবে ডুবে আমার বান্ধবী পানি খাচ্ছে আর আমি জানি না। মজা করিস না। এখন বল কি করব? ফালাক আমার উপর প্রচণ্ড রেগে আছে। কি করে ওর সাথে কথা বলবো? ও আমার সাথে কথাই বলবে না, আমি শিওর। আগে ভার্সিটিতে চল। চেষ্টা তো করতে হবে। আগেই হাল ছেড়ে দিস না। নুসা রুহানিকে নিয়ে ভার্সিটিতে গেল। ওরা দুজন ফালাককে খুঁজছে। কিছুক্ষণ খোঁজার পর পেয়েও গেল। নুসা ফালাককে ডাকল। ফালাক নুসার ডাক শুনে ওর দিকে তাকাতেই সাথে রুহানিকে দেখতে পেল। রুহানিকে দেখে ওর চেহারার রং পাল্টে গেল। নুসার ডাকে সাড়া না দিয়ে চলে গেল। রুহানি নুসার দিকে কাদো কাদো ফেস করে তাকাল। রুহানি টেবিলের উপর মাথা রেখে বসে আছে আর ওর বন্ধুদের বকবক শুনছে। ওর মাথায় একটা কথাই ঘুরছে, ফালাক ওকে এড়িয়ে চলে গেল। বুঝতে পারছে না এত কিছুর পর ফালাকের না ওর রাগ করার কথা। রুহানি মাথা তুলে উঠে বসে। ওর ভালো লাগছে না। মন খারাপ আর তার উপর বন্ধুদের এই বকবকানি বিরক্ত লাগছে। রুহানি উঠে দাঁড়াল। ওকে উঠে দাঁড়াতে দেখে নুসা বলল, কই যাস এত জবরদস্ত আড্ডা ছেড়ে? তোদের এই জবরদস্ত আড্ডায় বিরক্ত লাগছে। হাওয়া খেয়ে আসি। নুসা মিনমিন করে বলল, প্রেমে পড়লে প্রেমিক ছাড়া সব পানসে লাগে। রুহানি ওর দিকে চোখ পাকিয়ে তাকাল। নুসা মুখে হাত দিয়ে ফিক করে হেসে বলল, আমি কিছু বলিনি। রুহানি ব্যাগ নিয়ে দুম করে বেরিয়ে গেল। রুহানির রাগ লাগছে ফালাক ওকে এড়িয়ে কেন গেল? সেদিন তো ওকে অপমান করেছিল। রুহানি তো একটা প্রত্যুত্তর করেনি। এর জবাব ওর চাই। ফালাক যেখানে যেখানে থাকতে পারে তার সব জায়গায় খোঁজা শেষ। অবশেষে ফালাককে লাইব্রেরিতে পাওয়া গেল। ফালাক বই খুলে বসে আছে। শুধুমাত্র পড়ার ভান করে যাচ্ছে। মাথায় ঘুরছে অন্য কিছু। নুসা কেন ডেকেছিল? আর সাথে রুহানিও ছিল। ফালাক এসব মাথা থেকে ঝেড়ে ফেলে জোর করে পড়ায় মনোযোগ দেওয়া ব্যস্ত। ফালাক পাতা উল্টাতেই রুহানি নিঃশব্দে ওর পাশের চেয়ারে বসল। রুহানি নিচু গলায় ফালাকের দিকে হেলে বলল, ফালাক। ফালাক রুহানির দিকে চেয়ে চমকে গেল। ও কখন এসে বসেছে খেয়ালই করেনি। ফালাককে অবাক হয়ে চেয়ে থাকতে দেখে বলল, 2 মিনিট কথা বলতে চাই। ফালাক ফিসফিস করে বলল, এটা লাইব্রেরি, গল্প করার জায়গা না। তাই প্লিজ কথা বলো না। আমি তো চেঁচিয়ে কথা বলবো না। ফালাক ক্ষিপ্ত হয়ে বলল, রুহানি বিরক্ত করো না প্লিজ। আমি গুরুত্বপূর্ণ একটা কলাম পড়ছি। রুহানি ফালাকের কথা শুনে চুপ করে গেল। তারপর সোজা হয়ে বসে রইল। ফালাক আর চোখে রুহানির দিকে তাকাল। ও গাল ফুলিয়ে সামনের দিকে চেয়ে আছে। ফালাক পাত্তা না দিয়ে পড়ায় মনোযোগ দিল। 2 লাইন পড়ার পর বুঝতে পারল ওর মাথায় কিছুই ঢুকছে না। কি করে ঢুকবে? রুহানি ওর পাশে বসে ওর মনোযোগ কেড়ে নিচ্ছে। ফালাক বই রেখে উঠে গেল। রুহানি ফালাককে দাঁড়িয়ে যেতে দেখে কনফিউশনে পড়ে গেল ও বসে থাকবে না উঠবে। ফালাক ওকে বুঝার সময় না দিয়ে হনহন করে লাইব্রেরি থেকে বেরিয়ে গেল। রুহানিও দ্রুত লাইব্রেরি থেকে বের হয়ে ফালাকের পেছনে পেছনে গেল। রুহানিকে পেছনে আসতে দেখে ফালাক বিরক্তি নিয়ে বলল,
কি চাই তোমার? পেছনে পেছনে আসছো কেন? রুহানি দাঁড়িয়ে গেল। তারপর শুকনো হেসে বলল, আমি পেছনে পেছনে আসছি না, তুমি আমাকে পেছনে পেছনে ঘোরাচ্ছ। ফালাক ওর কথা শুনে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আমি তোমাকে কিছু কথা বলতে চাই, এটা তোমাকে বলার পর, তুমি জানার পরেও আমাকে কেন ঘোরাচ্ছ? শুনলেই তো হয়। ফালাক নড়েচড়ে দাঁড়িয়ে বলল, তুমি কি বুঝতে পারছো না আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছি না? একজন মানুষ যখন বারবার কাউকে এড়িয়ে যায় তার মানে এটাই যে সে মানুষটা তার জন্য বিরক্তিকর। তুমি কি বুঝতে পারছো না তুমি আমার জন্য কতটা বিরক্তিকর? রুহানি মাথা নিচু করে নিল। তারপর মাথা উঁচু নিচু করে বুঝাল তার অবস্থান। চোখে পানি চলে এসেছে ওর। এক মুহূর্ত সেখানে দাঁড়াল না। ফালাকের তিক্ত কথাগুলো ওকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। ফালাক তখনও দাঁড়িয়ে আছে। নিজের অজান্তেই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এল। রুহানি বুঝতে পারছে না ওর দোষটা কোথায়। কেঁদে কেটে ভাসাচ্ছে। ফোনের অপর পাশ থেকে নুশা ওকে বিভিন্নভাবে সান্ত্বনা দিয়ে যাচ্ছে। কিন্তু রুহানির একই কথা। সেদিন ফালাক আমাকে কত আজেবাজে কথা বলেছে। আমার হোটেলে নাচ করা নিয়ে কটু কথা বলেছে। আমাকে লোভী বলেছে। আমি নাকি টাকার জন্য সব করতে পারি। বাজে ইঙ্গিতও করেছে। এত কিছুর পরেও আমি গিয়েছি ওর কাছে, আরও আমার সাথে কি করল? নুশা, আমি কি এই ব্যবহার ডিজার্ভ করি? একদম না। তুই কাঁদছিস কেন? ও তোকে পায়ে ঠেলেছে, ও পস্তাবে। কিন্তু তোকে এর জবাব নিতেই হবে। জবাব নেব কি করে? ও তো আমাকে কিছু বলার সুযোগই দেয় না। এক মুহূর্ত দাঁড়ায় না। আমি সুযোগ পেলে তো কিছু বলবো, কিন্তু সে সুযোগই পাই না। হামলা কর ওকে। ওর বাড়িতে চলে যা। শুনেছি ভার্সিটির এইদিকে কোনো এক ফ্ল্যাটে থাকে। সেখানে গিয়ে ধরবি। কিন্তু নুশা, ডোন্ট ওরি, আমি যাব তোর সাথে। বাইরে অপেক্ষা করব। আর তুই কবে থেকে কাউকে ভয় পেতে শুরু করলি? অ্যাড্রেস ম্যানেজ করে নেব। এখন তুই কান্নাকাটি বন্ধ কর। রুহানি কান্নাকাটি বন্ধ করলেও ফালাকের ফ্ল্যাটে যাবে এটা ভেবে নার্ভাস লাগছে। মাঝে কেটে গেছে আরও 2 দিন। রুহানি ফালাকের সাথে দেখা করে অপমান আর ইগনোর করার জবাব নেবে। সন্ধ্যাবেলায় রুহানি আর নুশা ফালাকের বিল্ডিংয়ের সামনে গিয়ে হাজির। 10 তলা বিল্ডিংয়ের 8 তলায় একটা ফ্ল্যাটে ফালাক থাকে। রুহানি ফালাকের ফ্ল্যাটের সামনে গিয়ে দাঁড়াল। জোরে একটা শ্বাস নিল। নিজেকে শক্ত করে কলিং বেল চাপল। 2 বার বেল বাজাতেই ফালাক দরজা খুলে ভূত দেখার মতো চমকে গেল। রুহানি ফালাকের চাহনিকে পাত্তা না দিয়ে ভেতরে ঢুকে গেল। ফালাক তখনও দরজার সামনে বিস্ময় নিয়ে দাঁড়িয়ে আছে। রুহানি হুট করে ওর ফ্ল্যাটে কি করছে? রুহানি ঘুরে ঘুরে এদিক সেদিকে দেখছে আর উকিঝুঁকি মারছে। ফালাক ওর বিহেভিয়ার দেখে আশ্চর্য না হয়ে পারছে না। ফালাক দরজা বন্ধ করে রুহানির সামনে গিয়ে বলল, হোয়াট? রুহানি ভ্রু কুঁচকে বলল, আর কে থাকে এখানে? ফালাক চোখ মুখ কুঁচকে বলল, মানে কে থাকবে? কেউ থাকে না, আমি একাই থাকি। তুমি এই সময় এখানে কি চাও সেটা বলো। পারমিশন ছাড়া হুট করে কারো ফ্ল্যাটে ঢুকে যাওয়া কোনো ধরনের অসভ্যতা? রুহানি তাচ্ছিল্য হেসে বলল, আমার মতো মেয়েদের আচরণ তো এমনই। সময় স্থান কিছুই মানে না, প্রয়োজনে যেখানে সেখানে চলে যায়। অবাক হওয়ার কি আছে? ফালাক রুহানির দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিল। তারপর বলল, এখান থেকে যাও। রুহানি সন্দেহ নিয়ে বলল, দূর দূর করছো কেন? কে আছে এখানে? কাকে ভয় পাচ্ছ? তারপর রুহানি ফালাকের রুমের দিকে যাচ্ছিল।
ফালাক ওর হাত চেপে ধরে ফ্ল্যাটের বাইরে বেরিয়ে এলো। রুহানি নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছে, ছটফট করছে। ফালাক রুহানিকে টানতে টানতে ছাদে নিয়ে গেল। ছাদে নিয়ে রুহানির হাত ছেড়ে দিল। রুহানি চারদিকে চেয়ে বলল, আমাকে এখানে নিয়ে এলে কেন? ফালাক শক্ত কণ্ঠে বলল, আমি বুঝেছি তুমি তোমার কথা না বলে আমার পিছ ছাড়বে না। নেও, বলো কি বলবে। আমি শুনছি। হ্যাঁ, শুনতে হবে। জবাব চাই আমি। আমার প্রতি তোমার এই অদ্ভুত ব্যবহারের কারণ কি? তুমি আমাকে সেদিন এত এত কথা শোনালে, এত আজেবাজে কথা বললে, আমি অসুস্থ পর্যন্ত হয়ে গেলাম। সেসব না হয় বাদই দিলাম। তারপর থেকে তুমি আমার সাথে কি আচরণটা করছো? কেন করছো? ফালাক রুহানির দিকে আগাতে আগাতে বলল, কি করেছি আমি? তোমার থেকে দূরে থাকছি, এর বেশি তো কিছু করিনি। নাকি তুমি এটা চাও আমি আগের মতো তোমার পেছনে ঘুরঘুর করি? হ্যাঁ, এটাই চাচ্ছ? রুহানি পিছিয়ে গিয়ে বলল, আমি এর কথা বলছি না। তুমি ভালো করেই জানো তুমি কি করছো। ফালাক হো হো করে উচ্চস্বরে হেসে বলল, আমি একটা মেয়েকে ভালোবেসেছিলাম, কিন্তু সে আমাকে ভালোবাসেনি, অন্য একজনকে ভালোবেসেছে, তাকে নিয়ে স্বপ্ন দেখেছে, তাই আমি তার থেকে সরে এসেছি, তাকে এড়িয়ে চলছি, ভালোবাসার আগুন চোখের পানিতে নিভানোর চেষ্টা করছি। ব্যাস। রুহানি নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে। অনেক কিছু বলার ছিল, কিন্তু এখন আর বলতে পারছে না। ফালাকের দিকে চোখ তুলে তাকাতে পারছে না। রুহানি নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে। তোমার আমার কথা শোনা উচিত ছিল। সবটা জানা উচিত ছিল। কিছু না জেনে না শুনে কারো সম্পর্কে বাজে মন্তব্য করা কি ঠিক? আহিলের সাথে 2 বছর আগে থেকেই আমার বিয়ে ঠিক হয়ে আছে। রুহানির কথা শুনে ফালাক রিয়েক্ট করতে ভুলে গেল। তার মানে রুহানি অনেক আগে থেকেই অন্য কারো। রুহানির প্রতি অন্য কারো অধিকার। ফালাক শুধুমাত্র তৃতীয় পার্সন হয়ে ওদের মাঝে ঢুকেছিল। ফালাক ছলছলে চোখে বলল, বেশ, তাহলে আমিই মাঝে ঢুকে পড়েছিলাম। তোমার এটা আগে বলা উচিত ছিল। রুহানি, চলে যাও। আমার সামনে দাঁড়িয়ে থেকে আমার যন্ত্রণা বাড়িও না। প্লিজ চলে যাও। ফালাক চোখের কোণা থেকে পানি মুছে ছাদ থেকে চলে যাচ্ছে। রুহানি ফালাককে ডাকছে, কিন্তু ফালাক দাঁড়াচ্ছে না। ফালাকের বুকের ভেতরটা হুহু করছে। উত্তাল পাতাল ঝড় বয়ে যাচ্ছে, একটা চাপা আর্তনাদ যন্ত্রণা দিচ্ছে। রুহানির ডাকে সাড়া দিতে ইচ্ছে করছে না। রুহানি চিৎকার করে বলল, ফালাক, আই লাভ ইউ। ফালাক থমকে দাঁড়িয়ে গেল। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। মনে হচ্ছে দুঃখে কষ্টে ওর কান গেছে। রুহানি ছাদের মেঝেতে বসে পড়ল। তারপর কাঁদতে কাঁদতে বলল, ফালাক, আমি শুধু তোমাকে ভালোবাসি। ফালাক ঘুরে দাঁড়াল। রুহানি বসে বসে কাঁদছে। ফালাক ওর দিকে এগিয়ে গেল। রুহানির পাশে বসে কাপা গলায় বলল, কি বললে তুমি? রুহানি কাঁদতে কাঁদতে বলল, আমি বুঝতে পেরেছি আমি তোমাকে ভালোবাসি। যখনই আহিলের সাথে বিয়ের কথা ভাবি দম বন্ধ হয়ে আসে। প্রথমে বুঝতে পারিনি, পরবর্তীতে তোমার মুখটা বারবার ভেসে উঠত। যখন বুঝতে পেরেছি তোমাকে বলার চেষ্টা করেছি, কিন্তু তুমি শুনতে চাওনি। ফালাকের হৃদয় জুড়ে আলোড়ন শুরু হয়েছে। প্রাপ্তির অদ্ভুত অনুভূতি হচ্ছে। মনে হচ্ছে পুরো পৃথিবীর সুখ ওর কাছে এসে ধরা দিয়েছে। ফালাক রুহানির চোখের পানি মুছে দিয়ে বলল, আমি যা শুনতে চেয়েছি তোমার কাছে তুমি বলতে এসেছ, অথচ আমি ফিরিয়ে দিয়েছি। কত বড় অপদার্থ আমি। তা তো অবশ্যই। কতবার বলতে চেয়েছি, কিন্তু তুমি শুনতে চাওনি।
আমি এতটা টানাপোড়েনের মাঝেও তোমাকে বেছে নিয়েছি, কিন্তু তোমার সাপোর্ট পাইনি। ফালাক অসহায় ফেস করে বলল, সরি রুহানি, আমার ভুল হয়ে গেছে। এমন ভুল আর হবে না। রুহানি চুপ করে আছে। ফালাক দাঁড়িয়ে একটু দূরে গিয়ে দুহাত প্রসারিত করে বলল, বাদামি চোখের কণা মনের লেনদেনটা অফিসিয়ালি হয়ে যাবে কি? গ্রহণ করবে কি আমায় বিল্লিরানি? রুহানি দুহাতে চোখের পানি মুছে মৃদু হেসে উঠে দাঁড়াল। মাথা নাড়িয়ে হ্যাঁ বলে ফালাককে জড়িয়ে ধরল। শুভ পরিণয় একে অপরকে বেঁধে নিল। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। পুরো কলোনিতে বিদ্যুৎ নেই। অন্ধকার কলোনির কর্দমাক্ত রাস্তা বাজ পড়ার কারণে দিনের আলোর মতো ঝলমলিয়ে উঠছে, আবার মুহূর্তেই মিলিয়ে যাচ্ছে। এমনই বর্ষণরত রাতে হাজারো যুবক যুবতী প্রেম গাথা তৈরি করছে। ছন্দে উপমায় নিজেদের সুপ্ত অনুভূতি প্রকাশ করছে। ফালাক আর রুহানি ফোনালাপে প্রেমকাব্য রচনা করছে। রুহানি চাদরটা গায়ে ভালো করে জড়িয়ে নিল। শীত শীত লাগছে। ফালাক বারান্দায় দাঁড়িয়ে হাত দিয়ে বৃষ্টির পানি ছুঁয়ে বলল, রুহানি বারান্দায় এসে দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে। হু, সাথে বাজ পড়ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। এই ঘুটঘুটে অন্ধকারে আমি বারান্দায় যাব না। দরজা বন্ধ করে দিয়েছি অনেক আগে। রুহানি যে এত ভীতু জানতাম না তো। বাজ পড়ার শব্দে ভয় পায়? হাউ সুইট। মজা করছো না? আমার সত্যিই ভয় লাগে। হার্ট দুর্বল কিনা তারপর দেখা গেল হার্ট অ্যাটাক করে মরে টরে গেলাম। ফালাক রাগ দেখিয়ে বলল, এসব কি বলো? মরে টরে যাবে মানে কি? যদি আরেকবার মরে যাওয়ার কথা বলো তবে খুব খারাপ হয়ে যাবে। আচ্ছা ভাই, বলবো না। ফালাক নাক ছিটকে বলল, ভাই? সিরিয়াসলি? উমম, তাহলে কি আঙ্কেল লাগো তুমি? আঙ্কেল বলবো? কি বলবে সেটা আগামীকাল ভার্সিটিতে আসো, তারপর বুঝাচ্ছি। আর শুনো, তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। রুহানি উঠে বসে বলল, কি কথা? সেটা আগামীকাল সামনাসামনি বলবো। এখন ঘুমাও। অনেক রাত হয়েছে। আর হ্যাঁ, আমাকে নিয়ে সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে ভুলো না। রুহানি ফালাকের কথা শুনে হেসে ফেলল। তারপর বলল, আচ্ছা, গুড নাইট। ফালাক কিছু না বলে কান পেতে রইল। ফালাকের উত্তর না পেয়ে রুহানিও চুপ করে রইল। তারপর মুচকি হেসে ফোন কেটে দিল। রুহানি আজ পরিপাটি হয়ে ভার্সিটিতে যাবে। আয়নার সামনে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে নিজেকে দেখছে। কোনো কমতি চোখে পড়ছে না। আজ রিলেশনের প্রথম দিন ফালাকের সাথে দেখা হবে, তাই কোনো কমতি থাকা যাবে না। রুহানি শেষবার নিজেকে দেখে পূর্ণতার হাসি হাসল। ভার্সিটিতে ঢুকতেই রুহানির ফোনে টুং শব্দ করে মেসেজ এলো। রুহানি দ্রুত মেসেজ ওপেন করল। ফালাক মেসেজ করেছে, ওকে পুকুর পাড়ে যেতে বলেছে। রুহানি পুকুর পাড়ে গিয়ে দেখে ফালাক পা ভিজিয়ে বসে আছে। রুহানি পাশে গিয়ে দাঁড়াতেই ফালাক ওর হাত ধরে টেনে বসিয়ে দিল। রুহানি চুপচাপ ওর পাশে বসে আছে। ফালাকও কিছু বলছে না। কিছুক্ষণ চুপ থাকার পর ফালাক বলল, তুমি এত ঠান্ডা কবে হলে? এমন চুপ করে বসে আছো কেন? আচ্ছা, কিছু বলার কথা কার? তোমার না আমার? তুমিই তো কিছু বলার জন্য ডেকেছ। এখন চুপ করে আছো। ফালাক পা উঠিয়ে বলল, ভালো কথা মনে করেছ। ফালাককে খুবই সিরিয়াস মুডে লাগছে। রুহানিও সিরিয়াস হয়ে ওর কথা শোনার প্রস্তুতি নিল। আচ্ছা, আহিলের সাথে কথা বলবে কবে? ওর সাথে কথা বলে সব ক্লিয়ার করা জরুরি। আর সেটা যত তাড়াতাড়ি সম্ভব, নয়তো পরিস্থিতি বিগড়ে যাবে।
তুমি আজই ওর সাথে কথা বলবে। এই টেনশন আর নিতে পারছি না। একদিনেই হাঁপিয়ে গেছি। সারা রাত ঘুমাতে পারিনি। রুহানি আমতা আমতা করছে। রুহানির এমন ফেস দেখে ফালাক কিছুটা চিন্তিত হয়ে পড়ল। হোয়াট রুহানি, কিছু বলছো না কেন? রুহানি ফালাকের দিকে অসহায় ফেস করে তাকাল। তারপর বলল, বুঝতে পারছি না কি করে সবকিছু ফেস করব। ফালাক সংকুচিত করে বলল, কি করে ফেস করবে মানে? তুমি কি আহিলকে সব ক্লিয়ার করতে চাও না? ওর লাইফ থেকে বেরিয়ে আসতে চাও না? রুহানি ফালাকের তীক্ষ্ণ দৃষ্টির প্রত্যুত্তরে বলল, রাগ করছো কেন? আমি অবশ্যই চাই এসব থেকে বেরিয়ে আসতে। আমার কি ভালো লাগছে? আমি ভাবছি বাবা আর মায়ের কথা, বিশেষ করে বাবার কথা। জানি না তাদের কি রিয়েকশন হবে। বাবা এমনিতেই অসুস্থ। ফালাক রুহানির বাবার অসুস্থতার কথা বিবেচনা করে বলল, সবাইকেই সত্যিটা ফেস করতে হবে। কিন্তু প্রথমে তুমি আহিলের সাথে কথা বলো। ওকে তোমার আর আমার সব কথা বুঝিয়ে বলো। ও যদি বুঝে যায় আর নিজে থেকে বেরিয়ে যায় তাহলে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। এখনই আঙ্কেল আন্টিকে কিছু বলার প্রয়োজন নেই। রুহানি ফালাকের কথার সাথে একমত হয়ে বলল, ঠিক বলেছ। আমি আগামীকালই আহিলের সাথে দেখা করে সবকিছু জানাব। দেখা যাক কি হয়। তুমি চাইলে আমি উনার সাথে কথা বলতে পারি, যদি তুমি বলতে না পারো। আর বলার পর না জানি উনার কি রিয়েকশন হবে। তাই আমি তোমার সাথে যেতে চাইছি। রুহানি বাধা দিয়ে বলল, প্রয়োজন নেই ফালাক, আমি একাই সব ম্যানেজ করে নেব। তোমার যাওয়াটা উচিত হবে না। আমাদের একা কথা বলা উচিত। ফালাক কিছুক্ষণ উসখুস করে বলল, তোমাকে একা ছাড়তে ইচ্ছে করছে না। রুহানি বিরক্তির ভঙ্গিতে বলল, আহিল আমাকে খেয়ে ফেলবে না। উনি বাঘভাল্লুক না, আর আমি উনাকে হ্যান্ডেল করার ক্ষমতা রাখি। ফালাক রুহানিকে রেগে যেতে দেখে বলল, ওকে ওকে তুমি একাই যেও। ফালাক মনে পড়ার ভঙ্গিতে বলল, দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথা শোনো। রুহানি অবাক হয়ে বলল, আরও? ফালাক রুহানির হাত নিজের হাতে নিয়ে বলল, রুহানি প্লিজ কিছু লুকাবে না, ইতস্তত করবে না। আমি তোমার পর নই। ইন ফিউচার আমাদের বিয়ে হবে ইনশাআল্লাহ। তাই আমি যা জিজ্ঞেস করি বলবে প্লিজ। রুহানি ফালাকের মুখের দিকে চেয়ে আছে। ফালাক ওকে কি জিজ্ঞেস করবে? এত ফর্মালিটি কিসের জন্য? ফালাক আবারও বলতে শুরু করল, কি হয়েছিল তোমাদের সাথে? তুমি বলেছিলে আপনজন তোমাদের সঙ্গে প্রতারণা করেছে। আমি খোঁজ নিয়ে জানতে পেরেছি তোমাদের কোম্পানি দেউলিয়া হয়ে গেছে। কিন্তু ভেতরের খবর তো তোমরা আর তোমাদের আপনজনরা জানে। তাই আমাকে সবটা বলো। রুহানি ইতস্তত করে বলল, বাদ দেও পুরনো কথা। তুমি কি এখনো আপন ভাবতে পারোনি? আমি কি তোমার পর? ফালাকের ইমোশনাল কথায় রুহানি বলতে শুরু করল, আমার মামা লোভী প্রকৃতির মানুষ। অনেকবার উনার জন্য আমাদের কোম্পানি ক্ষতির সম্মুখীন হয়েছে আর বাবা বারবারই মাফ করে দিয়েছেন। কিন্তু লাস্ট টাইম একটু বাড়াবাড়ি করে ফেলেন। আমরা যে ডিলটা পেতে যাচ্ছিলাম তাতে মামা বাগড়া দেয়। আর বাবা রেগে যায় খুব। অনেক তর্ক বিতর্ক হয়। মামা বাবাকে হুমকি দিয়ে যায় এক প্রকার। ডিল সাইন হয়, ব্যাংক লোন পাশ হয়, লোন পাই, কাজও শুরু হয়। মামা সহ্য করতে পারেনি, কেননা ডিলটা তার চাই। সে আমাদের কোম্পানির কাউকে হাত করে সব ইনফরমেশন লিক করে দেয়। এতে ডিলের কিছু শর্ত লঙ্ঘন হয়। অনেক ঝামেলা হয়, এক পর্যায়ে ডিল ক্যান্সেল হয়ে যায়। তারপর মামলা,
উকিল, কোর্ট এসব করে অনেক দিন যায়। আমাদের কোম্পানির অবস্থা দিন দিন খারাপ হতে শুরু করে। পরবর্তীতে নানান সমস্যা, এটা সেটা সব শেষ। রুহানি দীর্ঘশ্বাস ছাড়ল। ওর চোখ ছলছল করছে। ফালাক রুহানির হাত চেপে ধরে বলল, শক্ত হও রুহানি, উনাকে উনার পাপের শাস্তি পেতে হবে। আমি সব তদন্ত করার জন্য মামলা করব, আমার সর্বোচ্চ চেষ্টা করব যদি তুমি অনুমতি দেও। রুহানি মুখ তুলে ফালাকের দিকে চেয়ে বলল, যদি ভালো রেজাল্ট না আসে তাহলে শুধু শুধু এসব ঝামেলায় জড়ানোর কি প্রয়োজন? ফালাক রুহানিকে আশ্বস্ত করে বলল, চেষ্টা তো করে দেখতে পারি, আমার উপর ভরসা রাখো, আমি সর্বাত্মক চেষ্টা করব। আমি জানি তোমার আত্মসম্মান অনেক বেশি, তাই যত টাকা খরচ হবে আমি সবটুকে রাখব। তুমি পরে আমাকে ফেরত দিয়ে দিও। রুহানি কেন জানি আশার আলো দেখতে পাচ্ছে। ওর মামাকে শাস্তি দেওয়ার একটা সুযোগ পেয়েছে। আচ্ছা ঠিক আছে, আমাকে কি করতে হবে সেসব সময় হলেই জানাবো, এখন তুমি আহিলের ব্যাপারটা দেখো। রুহানি ফোন নিয়ে ঘাটাঘাটি করছে নিজের বিছানায় শুয়ে শুয়ে। আহিলকে ফোন করে দেখা করার কথা বলতে হবে, কিন্তু ফোন করতে পারছে না, কেন যেন উসখুস করছে। তখনই রুহান ওকে ডাকতে এল। আপু, আহিল ভাই এসেছে, তোর সাথে নাকি কি দরকার? আহিলের কথা শুনে রুহানি লাফিয়ে উঠে বসে, তারপর এক প্রকার দৌড়ে রুম থেকে বের হয়। আহিল ড্রয়িং রুমে বসে আছে, ওকে বিষণ্ণ লাগছে খুব। রুহানিকে দেখে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, তোমার সাথে একটু জরুরি কথা ছিল, আমার সাথে একটু ছাদে যাবে প্লিজ? এত রাতে ছাদে কি কাজ? এসব প্রশ্ন মনে এলেও রুহানি যাওয়ার জন্য রাজি হয়ে গেল। রুহানি ছাদের রেলিং ঘেঁষে দাঁড়াতেই আহিল ওর বরাবর দাঁড়াল। তারপর বলল, আমি যে এত বছর তোমার জন্য অপেক্ষা করেছি, তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছি, কাউকে আমার জীবনে আসতে দেইনি, তার প্রতিদান কে দিবে? রুহানি বিস্ময় নিয়ে বলল, প্রতিদান? কিসের প্রতিদান? আমি কিছু বুঝতে পারছি না। আমি তোমার আর তোমার প্রেমিকের কথা বলছি। এই জন্যই তুমি বারবার আমাকে বিয়ে করবে না বলেছ, কিন্তু আমি বুঝতে পারিনি তোমার প্রেমিক আছে বলেই যখন বাবা বিয়ে ভেঙে দেয় তুমি প্রতিক্রিয়া দেখাওনি। এই জন্য তুমি আমার সাথে যোগাযোগ করতে চাইতে না। এখন আমার কাছে সব ক্লিয়ার। তুমি আমাকে এত বছর ধোঁকার মধ্যে রেখেছ, কিন্তু কেন? রুহানির মাথা ভনভন করছে। ফালাকের ব্যাপারটা যে জেনেছে সেটা বুঝতে পারছে। এতে সুবিধাই হলো, কিন্তু ওর নামে যে অভিযোগ এনেছে তা তো ভুল। আপনার মাথা ঠিক আছে? আপনি কি বলতে চাইছেন আমি আপনার সাথে কমিটমেন্টে থাকার পরেও অন্যজনের সাথে রিলেশনে গিয়েছি? যদি আপনি এটাই মিন করে থাকেন তবে আপনি আমার নামে মিথ্যা অভিযোগ এনেছেন। আপনার বাবা বিয়ে ভেঙে দেওয়ার সাথে সাথে আমার আর আমার পরিবারের জন্য সব সেদিনই শেষ হয়ে গেছে। তারপর ফালাক আসে আমার জীবনে, কিন্তু আমার জীবনে এতটাই ঝড় বয়ে গেছে সে সাহস করতে পারিনি, বুঝেও বুঝতে চাইনি। নিজের অনুভূতিকে এড়িয়ে গিয়েছি, কিন্তু একটা সময় আর পারিনি। তাই আপনাকে বলেছি আমি বিয়ে করব না। ফালাকের কথা না বলার কারণ হচ্ছে তখন ফালাক আর আমার সম্পর্ক ছন্নছাড়া ছিল, রাগভিমান চলছিল। আমাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে দুজনেই অনিশ্চয়তার মধ্যে ছিলাম, তাই সময় চেয়েছি। গতকাল সব ঠিক হওয়ার পরে আপনাকে জানানোর সিদ্ধান্ত নেই। এই যে দেখুন ফোনটা আমার হাতে, আমি আপনাকেই ফোন করতে যাচ্ছিলাম। আপনার সাথে যখন দেখা হয়ে গেল তখন বলছি আমি আর ফালাক একে অপরকে ভালোবাসি। আপনার জানার অধিকার আছে তাই জানালাম।
আপনার সাথে আমার বিয়ে ঠিক হলেও সেই অনুভূতি আপনার প্রতি আমার তৈরি হয়নি যা ফালাকের জন্য হয়েছে। রুহানি এক নাগারে কথাগুলো বলে জোরে শ্বাস নিল। আহিল স্তব্ধ হয়ে আছে, ওর দৃষ্টি মেঝের দিকে। আহিলের ভেতরে ঝড় বইছে, কি করবে বুঝতে পারছে না। রুহানিকে ছোট্ট করে বলল, জানানোর জন্য ধন্যবাদ, আমি আজ আসছি। আহিল এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে গেল। রুহানি বাড়ির ভেতরে যাওয়ার পর ওর মা বারবার জিজ্ঞেস করছে, আহিল কি বলল? কোনো সমস্যা? মা কিছু হয়নি, এমনি এসেছিল কথা বলতে, কিন্তু ওকে দেখে তো তা মনে হচ্ছিল না। কিছু হয়েছে? বল না। মা, আমার কথা বিশ্বাস না হলে তুমি ফোন করে জিজ্ঞেস করো। রুহানি বিরক্তি নিয়ে ফোন ঘাঁটতে 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 রুমে যাচ্ছে। রুহানির মা একা একা বলছে, যাক, কিছু না হলেই ভালো। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম কি না কি হয়েছে। আল্লাহ বাঁচিয়েছে। রুহানি মায়ের বিড়বিড় কথা শুনে থমকে দাঁড়িয়ে গেল। তারপর মায়ের দিকে ঘুরে মায়ের আশ্বস্ত মুখটা দেখে বলল, কেন মা, ভয় কেন পেয়েছিলে? আহিল হাতছাড়া হয়ে গেল কিনা, তোমার মেয়ের কপাল পুড়ল কিনা এসব ভাবছিলে? মেয়ের কথা ভাবার সময় আছে তোমাদের? রুহানির মা ওর কথা শুনে হতবাক। সকালের আলো ফুটেছে, স্নিগ্ধ মিষ্টি রোদ জানালা ভেদ করে রুহানির বিছানায় পড়েছে। পুরো ঘরে আলোর আভা জানান দিচ্ছে সকাল হয়েছে। কিন্তু রুহানির বিছানা ছাড়তে ইচ্ছে করছে না। চোখে এখনো ঘুম লেগে আছে। অনেক রাত পর্যন্ত ফালাকের সাথে কথা বলেছে। রুহানি গুটিসুটি হয়ে শুয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই দরজায় দুম দুম শব্দ। মনে হচ্ছে বাইরে যুদ্ধ লেগে গেছে, আর যুদ্ধের সেই বোমা বারুদ ওর দরজায় পড়ছে। রুহানির মা বারবার রুহানিকে ডেকে যাচ্ছে। রুহানি আর না পেরে উঠে বসে পড়ল। ওহ মা, থামো এবার। উঠে পড়েছি। দরজায় আর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। রুহানি হাই তুলে চোখ বন্ধ করে বিছানায় চুপটি করে বসে আছে। ইচ্ছে করছে বিছানায় শুয়ে পড়তে। রুহানি চোখ খুলে আড়মোড়া ভেঙ্গে ঘড়ির দিকে তাকাল। 8:30 বাজছে। দ্রুত বিছানা থেকে নেমে ফ্রেশ হতে গেল। ইনস্টিটিউটে পা রাখতেই ওর ফোন বেজে উঠল। রুহানি ব্যাগ থেকে ফোন বের করে স্ক্রিনে তাকাল। ফোনের স্ক্রিনে আহিলের নামটা জ্বলজ্বল করছে। আহিল কি বলতে ফোন করেছে সেটা ভাবতে ভাবতে কেটে গেল। রুহানি নিজেই কল করে নিল। আহিল অপর পাশ থেকে ফোন রিসিভ করে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ভেবেছিলাম ইচ্ছে করেই ধরছ না। রাতে অনেকবার ফোন করেছি, ব্যস্ত পেয়েছি। নিশ্চয়ই ফালাকের সাথে ব্যস্ত ছিলে। রুহানি ছোট্ট করে বলল, হুম। আহিল কিছুক্ষণ চুপ করে রইল। রুহানি কানে ফোন নিয়ে অফিস রুমের দিকে যাচ্ছে। রুহানি, আমি ফালাকের সম্পর্কে জানতে চাই। যদি ফালাক সব দিক দিয়ে তোমার জন্য পারফেক্ট হয় তবে আমি তোমার বাবা মার সাথে কথা বলবো। ফালাকের ফ্যামিলির সাথেও কথা বলবো। আমার কোনো আপত্তি থাকবে না। যতই হোক আমার একটা দায়িত্ব আছে তোমার প্রতি, সেটা এড়িয়ে যেতে চাই না। রুহানি ফালাকের পরিচয় দিল, ওর সম্পর্কে সবকিছু বলার পর বলল, আমি আপনাকে ফালাকের পরিচয় দিলাম অন্য কারণে। ভালোবেসেছি, কোনো ক্রাইম করিনি। লুকানোর কিছু নেই তাই। আমি জানি ফালাক আমার জন্য পারফেক্ট, আর হোপফুলি আপনারও সেটাই মনে হবে। আহিল মৃদু হাসল। মৃদু হেসে বলল, ফালাকের কাছেও নিশ্চয়ই কিছু লুকাওনি। না, ওর কাছে আমার লুকানোর মতো কিছু নেই। আপনার ব্যাপারেও ও সব জানে। আমার পরিবার, আমার জব, আমি কি করি সব জানে।
সব জেনেই আমাকে ভালোবেসে আমার পাশে আছে। এমনকি এটাও জানে আমি দুবার টাকার জন্য হোটেলে নাচ করেছি, যেটা আমার পরিবারও জানে না। আহিল রুহানির কথা শুনে চমকে গেল। রুহানির ব্যাপারে সব জানলেও এটা জানে না যে রুহানি হোটেলে নাচ করেছে টাকার জন্য। আহিল তখনকার মতো কথা শেষ করল। রুহানি ব্রেক টাইমে ফালাককে ফোন করল। ফালাক অফিসের গুরুত্বপূর্ণ একটা মিটিং অ্যাটেন্ড করাই রুহানির সাথে কথা বলতে পারেনি। ফালাক মিটিং শেষ করে নিজের কেবিনে রিল্যাক্স মুডে বসল। ডেস্কের উপর থেকে ফোন হাতে নিয়ে লক খুলে দেখতে পেল রুহানি অনেকবার ফোন করেছে। ফালাক দ্রুত রুহানিকে কল করল। রুহানি তখন কাজ করছিল। টেবিলের উপরে ফোনটা বেজে চলেছে। রুহানি রিসিভ করে ফিসফিস করে বলল, কাজ করছি। তুমি কি আজ ফ্ল্যাটে থাকবে? কথা ছিল। আজকে তো আমাকে বাসায় যেতে হবে, তবে কিছু সময়ের জন্য থাকতে পারি। 5টা নাগাদ আমি ফ্ল্যাটে থাকব, তুমি এসো। আচ্ছা, আমি 5টার পর তোমার ফ্ল্যাটে যাব। এখন রাখছি। রুহানি ফোন কেটে দিয়ে নিজের কাজে মন দিল। ফালাকও ল্যাপটপ খুলে বসল। রুহানির সাথে আবার কি হলো সেটা মাথায় ঘুরছে। ফালাক ফ্রেশ হয়ে কিচেনে কফি বানাতে গেল আর তখনই কলিং বেল বেজে উঠল। রুহানি ক্লান্ত, অবসন্ন দেহে দরজার সামনে দাঁড়িয়ে আছে। যে গরম পড়েছে, এটুকু রাস্তা আসতে গিয়ে ঘেমে নিয়ে উঠেছে। রুমাল দিয়ে মুখের ঘাম মুছে নিল। দরজা খুলে গেল। ফালাক সাদা টি শার্ট আর ট্রাউজার পরে দাঁড়িয়ে আছে। রুহানি কোনো কথা না বলে সরাসরি ভেতরে ঢুকে ডাইনিং টেবিলের দিকে গেল। ফালাকও ওর পেছনে পেছনে যাচ্ছে। রুহানি জগ থেকে এক গ্লাস পানি ঢেলে ঢকঢক করে খেয়ে পিপাসা মিটিয়ে নিল। তারপর জোরে জোরে শ্বাস নিয়ে ফালাককে উদ্দেশ্য করে বলল, পিপাসা পেয়েছিল খুব। বাইরে কি যে গরম। ফালাক টেবিলের উপর থেকে টিস্যু নিয়ে রুহানির কপালের ঘাম মুছে দিয়ে বলল, হাত মুখ ধুয়ে নেও, ভালো লাগবে। রুহানি ব্যাগ রেখে ডাইনিং স্পেসের সাথে লাগোয়া ওয়াশরুমে হাত মুখ ধুতে চলে গেল। রুহানির এখন একটু রিল্যাক্স লাগছে। ফালাক বরফের টুকরো গ্লাসে দিচ্ছে। লেবু চিপকে রস পানিতে দিয়ে চামচ দিয়ে নাড়াচাড়া দিচ্ছে। রুহানির ধীরে ধীরে ফালাকের দিকে এগিয়ে গেল। ফালাক রুহানিকে দেখে মুচকি হেসে বলল, শরবতটা খাও, ভালো লাগবে। তারপর গ্লাস এগিয়ে দিল। রুহানির পিপাসা তখনও মিটেনি, তাই গ্লাস নিয়ে এক ঢুক খেয়ে ফালাকের দিকে চেয়ে বলল, বাহ, তুমি দেখছি খুব কাজের। ভালো বানিয়েছ। ফালাক ভাব দেখিয়ে বলল, অবশ্যই। সবাইকে কি তোমার মতো অকাজের মনে করো? রুহানি ফালাকের কথা শুনে ভ্রু কুঁচকে বলল, কি বললে তুমি? পাঞ্চ খেয়ে নাক ফাটাতে চাও? ফালাক ভয় পাওয়ার ভঙ্গিতে বলল, একদম না। তারপর দেখা যাবে ভাঙা নাকের জন্য বউ পাব না। তখনই ফালাকের নাকে পোড়া পোড়া গন্ধ এলো। ফালাক নাক দিয়ে বারবার শুকে রুহানির দিকে চেয়ে বলল, গন্ধ পাচ্ছ কোনো? রুহানি নিঃশ্বাস টেনে বলল, হ্যাঁ, কিচেন থেকে আসছে। কিছু কি পুড়ছে? ফালাক ওহ মাই আল্লাহ বলে কিচেনে দৌড়ে গেল। রুহানিও গেল। ফালাক কফির জন্য পানি বসিয়েছিল, পানি শুকিয়ে পাত্র পুড়ে গেছে। ফালাক তাড়াতাড়ি চুলা বন্ধ করে দিল। রুহানি হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। এই তোমার ফার্স্ট ক্লাস কাজের নমুনা? কি মশাই, এতক্ষণ তো বেশ বড়াই করছিলেন। এসব তোমার জন্য হয়েছে। দরদ দেখিয়ে শরবত খাওয়াতে গিয়ে এই অবস্থা। রুহানি ফালাকের কলার চেপে ধরে বলল, আমার জন্য দরদ দেখাবে না তো কার জন্য দেখাবে? ফালাক রুহানির নাকের ডগা চেপে ধরে বলল,
বেডরুমে যে আছে তার জন্য। রুহানি ফালাকের কলার ছেড়ে বেডরুমের দিকে গেল। রুহানির মনে হচ্ছে বেডরুমে সিক্রেট কিছু আছে, নয়তো সেদিন যেতে দিল না কেন। ফালাক মিটমিট করে হাসতে হাসতে রুহানির পেছনে পেছনে গেল। ফালাকের রুমে গিয়ে রুহানির চোখ ছানাবড়া, চোখ বড় বড় করে চেয়ে আছে, কথা বলতে ভুলে গেছে। পুরো রুম জুড়ে যেন রুহানির বসবাস, প্রতিটি দেয়ালে ওর ছবি দিয়ে ভর্তি। বিছানার মাথার কাছের দেয়ালে রুহানির বাঁধানো একটা বড় পেইন্ট। রুহানির বিস্ময় যেন কাটছে না। রুহানি ফালাকের দিকে তাকাল। ফালাক রুহানির বিস্মিত চোখ স্পষ্ট দেখতে পেল। সে চোখে পানি টলমল করছে। এসব তুমি কবে করলে? ফালাক মাথা চুলকে বলল, বহুকাল আগে। রুহানি কথা বলছে না, আবারও বড় পেইন্টের দিকে তাকাল। নিজেকে অপ্সরী কিংবা কোনো রাজ্যের রানী লাগছে, একদম ইমোশনাল হয়ে পড়েছে। ফালাক রুহানির কাছে গিয়ে ওর হাত ধরে বলল, তুমি দেখছি ইমোশনাল হয়ে পড়ছ। সামান্য পিকচারই তো। রুহানি কোনো কথা বলছে না। ফালাক পরিস্থিতি অন্যদিকে নেওয়ার জন্য বলল, তুমি কিছু বলতে চেয়েছিলে, গুরুত্বপূর্ণ কিছু। রুহানি ফালাকের বিছানায় বসল। ফালাক ওর পাশে বসল, পূর্ণ দৃষ্টি রুহানির দিকে। রুহানি ফালাককে সব খুলে বলল, আহিল আমাকে হয়তো ফলো করত। ও নিজেই সব জেনেছে। রাতের বেলা হুট করে বাসায় চলে আসে। তারপর আমি সব স্বীকার করে নেই, আর সব কিছু ক্লিয়ার করে দিয়েছি। তারপর আজকে সকালে ফোন করে তোমার সম্পর্কে জিজ্ঞেস করল। আমি সব বলে দিয়েছি, কিন্তু ও হুট করে তোমার পরিচয়, ঠিকানা কেন চাইল বুঝতে পারছি না। আর ওর বিহেভিয়ারও অদ্ভুত লাগছে আমার। ফালাকও ওর কথা শুনে চিন্তিত হয়ে পড়ল। তারপর রুহানিকে শান্ত করার জন্য বলল, সেসব দেখা যাবে। তোমাকে আগামীকাল আমার সাথে যেতে হবে, কেস ফাইল হবে। আচ্ছা, এখন আমাকে বাসায় যেতে হবে। আগামীকাল ভার্সিটিতে দেখা হবে। আমি যাওয়ার সময় তোমাকে পৌঁছে দেব। আমি রেডি হয়ে নেই। ফালাক রুহানিকে ওর বাড়ি থেকে একটু দূরে নামিয়ে দিল। ফালাক রুহানির থেকে কিছুটা দূরত্ব রেখে পেছনে পেছনে হাঁটছে। রুহানির কেন জানি অনেক ভালো লাগছে। কেউ ওর কেয়ার করছে। রুহানি গেট দিয়ে ভেতরে ঢুকার পর ফালাক দাঁড়িয়ে গেল। রুহানি বাড়িতে ঢুকে ফালাককে মেসেজ করে জানিয়ে দিল চলে এসেছে। ফোন থেকে চোখ সরাতেই মায়ের মুখোমুখি পড়ল। ওর মা ক্ষুব্ধ দৃষ্টিতে চেয়ে আছে। রুহানি দাঁড়িয়ে গেল। রুহানির মা শক্ত কণ্ঠে বলল, রাত ৮টা বাজে, এত দেরি হলো কেন? কোথায় গিয়েছিলি? রুহানি আমতা আমতা করে বলল, একটু কাজ ছিল। কি কাজ শুনি? ওই ছেলেটার সাথে ঘুরে বেড়ানো। রুহানি মায়ের কথা শুনে চমকে গেল। ওর মা কি করে জানল? কয়েক সেকেন্ডের মাথায় বিড়বিড় করে বলল, আহিল। রুহানির মা ওর জবাব না পেয়ে আবারও জিজ্ঞেস করল, যা শুনছি তা কি সঠিক? তোর অন্য জায়গায় পছন্দ আছে? রুহানি আর না ভয় পেয়ে শক্ত কণ্ঠে বলল, কেন থাকতে পারে না? থাকাটা কি অন্যায়? রুহানির মা চেঁচিয়ে বলল, হ্যাঁ, অন্যায়, অবশ্যই অন্যায়। আহিলের সাথে তোর বিয়ে ঠিক হয়েছে। কিছুদিন পরে ওর বাবা মা আসবে। আর এখন মেয়ে বলছে তার অন্য জায়গায় পছন্দ আছে। কি করে তুই এমন একটা কাজ করলি? আহিলের বাবা মার সামনে কোনো মুখে দাঁড়াবো? আর আহিল, ওর কি দোষ? ওর কাছে আমাদের এভাবে ছোট করলি? আমাদের দুর্দিনে এগিয়ে এসেছে, তার প্রতিদান এভাবে দিবি?
রুহানির মায়ের চিৎকার চেঁচামেচি শুনে ওর বাবা হুইলচেয়ারে করে ঘর থেকে বেরিয়ে এলো। রুহানও পড়া ছেড়ে দরজার সামনে এসে দাঁড়িয়েছে। রুহানিও ভীষণ রেগে গেছে। আহিল, আহিল, তোমাদের মেইন প্রায়োরিটি এখন আহিল। আমার কোনো দাম নেই? আমি কি তোমার পেটের মেয়ে নই? আর দুর্দিন, কোনো দুর্দিনের কথা বলছো মা? আহিল দুর্দিনে নয়, সুদিনে এসে আমার সুখশান্তি নষ্ট করতে এসেছে। কোথায় ছিলে সেদিন তোমার আর বাবার প্রিয় আহিল, যেদিন আমি কাঠফাটা রোদে ঝড়ঝঞ্ঝা সহ্য করে রাস্তায় রাস্তায় ঘুরেছি কিছু টাকার জন্য? কোথায় ছিল সেদিন যেদিন আমি নিজের সম্মান বাজারে তুলেছি? বাবার অসুস্থতার জন্য ওষুধ কেনার টাকা জোগাড় করার জন্য হোটেলে গিয়ে নাচ করেছি। আমি রুহানি ৫,০০০ টাকার জন্য ভরা মজলিসে নাচ করেছি। সে খবর তোমাদের আছে? কাদের জন্য আমি এত কিছু করেছি বলতে পারো মা? রুহানি কাঁদতে কাঁদতে বসে পড়ল। কান্না থামিয়ে বলল, আজ আমার সেই বাবা মা আমাকে ভুলে গেছে। আমি ছোট থেকে আরামায়েশে বড় হয়েছি। কষ্ট, অভাব কখনো আমাকে ছুঁয়ে দেখেনি। কিছু চাওয়ার আগেই পেয়েছি। সেই আমি কিছু টাকার জন্য কি না করছি, নিজের পরিবারের খুশির জন্য নিজের খুশি বিসর্জন দিয়েছি। কাজ করেছি। হ্যাঁ, তোমাদেরও এ নিয়ে দুঃখ আছে, আপোষস করেছ, কিন্তু মানসিক আর শারীরিক যন্ত্রণা দুটোই আমাকে ভুগতে হয়েছে। কত নির্ঘুম রাত কাটিয়েছি। মরে গিয়ে মুক্তি পেতে চেয়েছি কতবার, কিন্তু তোমাদের কথা ভেবেছি। সব সময় তোমাদের কথা ভেবেছি। তোমরা সেসব দিনের কথা ভুলে গেলেও আমি ভুলতে পারব না। আমার মনমস্তিষ্ক সেটা হতে দেবে না। আমি চাইলেই সেসব দুর্বিষহ দিনের কথা ভুলতে পারব না। যখন আমার মানসিক সাপোর্ট প্রয়োজন ছিল, সবচেয়ে বেশি আহিলকে প্রয়োজন ছিল, তখন আহিল কোথায় ছিল? ভুলে গেলে সেদিনের কথা, যেদিন বাবা আহিলের বাবাকে ফোন করেছিল সাহায্যের জন্য আর উনি বিয়ে ভেঙে দিল? তোমরা ভুলে যেতে পারো, আমি পারিনি। আর না কখনো ভুলতে পারব। যাই হোক, এসব বলে লাভ নেই। আমার কষ্টের কথা কেউ বুঝবে না। আমার খুশির কথা আমার বাবা মার ভাবার সময় নেই। আমি তোমাদের জন্য অনেক কিছু করেছি, কিন্তু তোমাদের খুশির জন্য আমি আহিলকে বিয়ে করতে পারব না। আর হ্যাঁ, আমি আহিলকে ধোঁকা দেইনি। হয়তো এটা আহিল তোমাদের বলেনি। আহিলের বাবা বিয়ে ভাঙার পরেই আমি ফালাককে ভালোবেসেছি। তাই ধোঁকা দেওয়া কিংবা তোমাদের ছোট হওয়ার কোনো ব্যাপার নেই। কিন্তু তোমরা যদি তাই মনে করো, আমার কিছু করার নেই। রুহানি সোজা নিজের ঘরে চলে গেল। ওর বাবা মা দুজনেই নির্বাক, একে অপরের দিকে চেয়ে আছে। রুহান তখনও দরজায় দাঁড়িয়ে। নীরবতা ভেঙে রুহান বাবা-মার কাছে এসে বলল, নিজেদের সুবিধার জন্য আপুকে বিয়ে করার জন্য জোর করা হলে সেটা অন্যায় হবে। রুহান আবার নিজের রুমে চলে গেল। ফালাক বাড়িতে ঢুকতেই ওর মা গম্ভীর মুখে এগিয়ে এসে বলল, এত দেরি হলো কেন? তুমি অফিস থেকে 4:30টায় বেরিয়েছ আর বাড়িতে এসেছ 9টায়। ফালাক বাহানা খুঁজছে। তখনই ওর মা বলল, আমি কি তোমার কোনো খবর রাখি না? তুমি আমার একমাত্র ছেলে ফালাক। তোমাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন, আশা। তোমাকে সেভাবেই বড় করেছি, আর তুমি হোটেল নাচনেয়ালি একটা মেয়ের সঙ্গে সম্পর্ক করছো? এই তোমার চয়েস? ছি! ফালাক মায়ের কথা শুনে হতবাক। ওর মা রুহানির কথা বলছে, কিন্তু এসব তিনি কি করে জানলেন? কে বলেছে? মা, তোমাকে এসব কে বলেছে? কে বলেছে সেটা ফ্যাক্ট না। চোখ কান খোলা রাখলে সব জানা যায়, দেখা যায়। আমি সব মেনে নেব, কিন্তু হোটেলে নাচ করা মেয়ে আমার বাড়ির বউ হবে না। মা, রুহানি খুব ভালো মেয়ে, ভালো ফ্যামিলির মেয়ে। ওদের পরিবারের সাথে একটা দুর্ঘটনা। ফালাকের মা ওকে থামিয়ে দিয়ে বলল,
আমি সব জানি, সব খোঁজ আমি করেছি, কিন্তু আমার শেষ কথা, হোটেলে নাচা মেয়ে আমার বাড়ির বউ হবে না। তুমি ওকে ভুলে যাও। আমি তোমার জন্য মেয়ে দেখছি। যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে বিয়ে দিয়ে দেব। ফালাক এতক্ষণ ঠান্ডা মাথায় কথা বললেও শক্ত কণ্ঠে বলল, কারো চরিত্র একটা ঘটনা দ্বারা বিচার করা যায় না। কেউ শখ করে হোটেলে নাচতে যায় না। আমি রুহানিকে ভালোবাসি। নিজেকে ভুলে যাব, কিন্তু ওকে ভুলতে পারব না। বিয়ে করলে ওকেই করব। তোমার কথা রাখতে পারছি না। সরি মা। রুহানি বিছানায় শুয়ে শুয়ে চোখের পানি বিসর্জন দিচ্ছে। আজ অনেক কিছু বলে ফেলেছে, আর সহ্য করতে পারছে না। ফালাক ফোন করেই যাচ্ছে। রুহানি চোখের পানি মুছে কল রিসিভ করল। কল রিসিভ করতেই ফালাক হন্তদন্ত হয়ে বলল, আহিল কি করেছে জানো? তোমার সন্দেহই ঠিক ছিল। ও আমার বাড়ির ঠিকানা এই জন্যই নিয়েছিল। ও আমার বাড়িতে বলেছে হোটেলে নাচনেয়ালির সাথে আমি প্রেম করি। আমার বাড়িতে ভয়ানক অবস্থা। মা তো আমার উপর রেগে আছে। রুহানি ওর থামানো কান্না যেন আর থামিয়ে রাখতে পারল না। রাগে ফেটে যাচ্ছে। রাগ কান্না মিশ্রিত কণ্ঠে বলল, ও আমার বাড়িতেও ঝামেলা পাকিয়ে দিয়েছে। মা আমাকে অনেক বকাবকি করেছে। ফালাকের প্রচণ্ড রাগ হচ্ছে। আহিলকে হাতের কাছে পেলে কি করত জানা নেই। রাগে গজগজ করছে। দাঁতে দাঁত চেপে আছে। কান দিয়ে যেন ধোঁয়া বের হচ্ছে। ওকে পেলে আমি মার্ডার করে দেব। তারপর ফোন কেটে দিল। রুহানি বিছানায় ফোন রেখে মায়ের ঘরে গেল। ওর বাবা আর মা নিজেদের মধ্যে কথা বলছিল। রুহানিকে দেখে থমকে গেল। রুহানির চোখমুখ লাল হয়ে আছে। চোখ দিয়ে পানি পড়ছে। ফুসফুস করছে। রুহানির মা দাঁড়িয়ে গিয়ে বলল, কি হয়েছে রুহানি, এমন করছিস কেন? রুহানি দাঁতে দাঁত চেপে বলল, আহিল কি চাইছে? আমি যেন সভ্য সমাজে না বাস করতে পারি? সবাই যেন আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়? কি করেছে ও? তোমাদের অতি প্রিয় আহিল মানুষের কাছে বলে বেড়াচ্ছে আমি হোটেলে নাচ করা মেয়ে। ফালাকের মায়ের কাছে আমার নামে খারাপ কথা বলেছে। এরপরও আহিল তোমাদের কাছে সেরা? ওকে আমি। রুহানির শ্বাস উঠে যাচ্ছে। কথা বলতে পারছে না। ওর মা দ্রুত ওকে ধরে বসিয়ে পানি দিল। ওর মাথায় পিঠে হাত বুলাচ্ছে, যাতে ও শান্ত হয়ে যায়। রুহানি পানি খেয়ে নিজেকে শান্ত করে কেঁদে দিল। চলবে।